গত 28 ফেব্রুয়ারি 2026 আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরান আক্রমণ করে। এর আগে 2025 সালের জুন মাসে ইরানকে আক্রমণ করা হয়েছিল আমেরিকা দ্বারা। এই ফেব্রুয়ারির আক্রমণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ আরও 48 জন ইরানের উচ্চপদস্থ পদাধিকারী নিহত হন। আমেরিকা এই আক্রমণের নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি। এর শুরু কোথা থেকে? এর শুরু 2023 সালের 7ই অক্টোবর। ওই দিন হামাস স্থলপথ, সমুদ্রপথ এবং আকাশপথে একসাথে ইসরায়েল আক্রমণ করে। 7ই অক্টোবর ইসরায়েলে একটি উৎসব চলছিল, তার নাম সুকোত উৎসব। পাল্টা জবাবে ইসরায়েল গাজাতে যা ঘটিয়েছে আমরা কম বেশি সবাই জানি, তা ইতিহাস হয়ে গেছে। ইসরায়েলের আক্রমণে নভেম্বর 2025 পর্যন্ত গাজায় 70,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। ব্যালিস্টিক মিসাইল, ড্রোন প্রভৃতি দিয়ে গাজার 3 ভাগের 2 ভাগ অংশ ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। 2025 সালের সেপ্টেম্বরে জাতিসংঘের তদন্ত কমিশন সিদ্ধান্তে আসে যে গণহত্যা কনভেনশনের সংজ্ঞায়িত 5টি গণহত্যামূলক কার্যক্রমের মধ্যে 4টি গাজায় সংগঠিত করেছে ইসরায়েল। এই মুহূর্তটা এলো কোথা থেকে? কেন এই যুদ্ধ? কেন এত বিদ্বেষ? এর উত্তর খুঁজে পেতে আমাদের যেতে হবে ইতিহাসে। খ্রিস্টপূর্ব 70 অব্দে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 70 বছর আগে রোমানরা জেরুজালেম ধ্বংস করে ইহুদিদেরকে ফিলিস্তিন থেকে বিতাড়িত করে। তখন থেকে ইহুদিরা বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে বলা হয় ডায়াসপোরা। ইউরোপে তারা শতাব্দীর পর শতাব্দী ধরে নিগৃহীত ছিল। মধ্যযুগে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন থেকে তারা বিতাড়িত হয়েছে। রাশিয়া এবং পোল্যান্ডে তাদেরকে সংঘবদ্ধভাবে গণহত্যা করা হয়েছে, যাকে বলা হয় পোগ্রম। তারপর এলো সেই ঘটনা যা সবকিছু বদলে দিল। 1894 সাল প্যারিসে একটি বিচার চলছে, ড্রেফুস অ্যাফেয়ার। এক ফরাসি ইহুদি সেনা অফিসার আলফ্রেড ড্রেফুসকে মিথ্যা দেশদ্রোহের অভিযোগে দোষী সাব্যস্ত করা হলো। ভিড় চিৎকার করছে তখন যে ইহুদিদের মৃত্যু হোক। এই দৃশ্য হাজার হাজার মানুষের সাথে দেখলেন একজন ইহুদি সাংবাদিক, তার নাম থিওডর হার্জল। তিনি 1896 সালে একটি বই লিখলেন, তার নাম ডের ইউডেনস্টাট, মানে ইহুদি রাষ্ট্র। সেদিন তিনি বুঝেছিলেন যে ইহুদিরা ইউরোপের কখনোই নিরাপদ হবে না, তাদের জন্য নিজস্ব একটা রাষ্ট্র চাই। সেই অনুসারে 1897 সালের 29 থেকে 31 আগস্ট সুইজারল্যান্ডের বাসেল শহরে প্রথম জায়নিস্ট কংগ্রেস অনুষ্ঠিত হয়। 17টি দেশ থেকে 208 জন জনপ্রতিনিধি এই কংগ্রেসে অংশগ্রহণ করেন। জায়নিজম শব্দটি এসেছে জেরুজালেমের প্রাচীন বাইবেলীয় নাম জিয়ন থেকে। বাসেল কংগ্রেস একটি রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত হওয়ার মাইল ফলক হিসাবে বিবেচিত হয়। 3 সেপ্টেম্বর 1897 হার্জল তার ডায়েরিতে লিখলেন যে ব্রাসেলে আমি একটি ইহুদি রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেছি। আজ যদি আমি প্রকাশ্যে কথা বলি সবাই হাসবে, কিন্তু 5 বছরে অথবা নিশ্চিতভাবে 50 বছরে সবাই বুঝতে পারবে। এখানে জানা প্রয়োজন যে তার এই ভবিষ্যৎবাণী সত্যি হয়েছিল। এই লেখার পর ঠিক 51 বছর পর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল আনুষ্ঠানিকভাবে। এ বিষয়ে 1917 সালের বালফোর ঘোষণা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রথম বিশ্বযুদ্ধ চলছে, ওসমানীয় সাম্রাজ্য ভেঙে পড়ছে, ফিলিস্তিন তখন উসমানীয়দের হাতে। 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বালফোর ইহুদি নেতা চাইম ওয়াইজম্যানকে একটি চিঠি লেখেন, যেখানে ফিলিস্তিনে ইহুদিদের জন্য জাতীয় আবাসভূমি স্থাপনে সমর্থন জানান। এই চিঠি বালফোর ঘোষণা নামে পরিচিত। কিন্তু এই চিঠির একটি বড় সমস্যা ছিল। ব্রিটেন একই সাথে আরবদেরকেও স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিল ওসমানীয়দের বিরুদ্ধে লড়তে। একই ভূমিতে দুটি প্রতিশ্রুতি, এটাই পরবর্তী 100 বছরে সংঘাতের বীজ তৈরি করা হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে ওসমানীয় সাম্রাজ্যের পতনের পর লিগ অব নেশনস ব্রিটেনকে ফিলিস্তিন শাসনের ম্যান্ডেট দেয়। এই ম্যান্ডেট 1920 থেকে 1948 সাল পর্যন্ত চলে। অর্থাৎ এই সময়ে, মানে 1920 থেকে 48 সাল পর্যন্ত সময়কালে ইউরোপ থেকে ইহুদিদের দলে দলে ফিলিস্তিনে আসা শুরু হয়। আর তার সাথে সাথে শুরু হয় ফিলিস্তিনি এবং আরবদের সাথে উত্তেজনামূলক পরিস্থিতি, যেটা খুব স্বাভাবিক ছিল। ব্রিটেন এই উভয় পক্ষকে, মানে আরবদেরকে এবং ইহুদিদেরকে, এই যে উত্তেজনামূলক পরিস্থিতি এটি সামলাতে হিমশিম খেয়ে যায়। প্রায় এই একই সময়ে আরো একটি ঘটনা ঘটে। হিটলার জার্মানিতে ক্ষমতায় আসে। ধীরে ধীরে শুরু হলো তার ইহুদি বিরোধী আইন, তারপর গ্রেপ্তার, তারপর ট্রেনে করে ডেথ ক্যাম্পে পাঠানো। হলোকাস্টে প্রায় 60 লাখ ইহুদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। মিত্রবাহিনী যখন ক্যাম্পগুলো উদ্ধার করে, তারা কঙ্কালসার মানুষ, গ্যাস চেম্বার এবং গণকবর দেখে হতবাক হয়ে যায়। হলোকাস্টের পর বিশ্ব জনমত ইহুদিদের প্রতি সহানুভূতিতে ভরে ওঠে। যুদ্ধ শেষে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে, বিশ্ব জনমত একটাই কথা বলে, ইহুদিদের জন্য একটা দেশ চাই, একটি স্বাধীন দেশ চাই। 1947 সালের 29 নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের রেজুলেশন 181 গৃহীত হয়। এতে ব্রিটিশ ম্যান্ডেট ফিলিস্তিনকে একটি ইহুদি রাষ্ট্র এবং একটি আরব রাষ্ট্রে ভাগ করার কথা বলা হয়। আরো বলা হয় যে জেরুজালেম শহরটি থাকবে জাতিসংঘের আন্তর্জাতিক নিয়ন্ত্রণে। মানে ফিলিস্তিনের ভূমি যা আছে সেই ভূমির 56.5% ইহুদিদেরকে দেওয়া হবে
আর 43.5% আরবদেরকে দিয়ে দুটি রাষ্ট্র গঠন করা হলো এবং জেরুজালেমকে আন্তর্জাতিক নিয়ন্ত্রণে রাখা হলো। ইহুদি নেতারা এই প্রস্তাব মেনে নেন, কিন্তু আরব নেতারা তা প্রত্যাখ্যান করেন। রাষ্ট্র ঘোষণার দিন বিকেল 4টে নাগাদ তেল আবিব মিউজিয়াম হলে প্রায় 400 মানুষ। মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ালেন ডেভিড বেন গুরিয়ন। তিনি বললেন, আমরা এত দ্বারা ঘোষণা করছি ইসরায়েল ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, যার নাম হবে মেদিনাত ইসরায়েল। ইসরায়েলের স্বাধীনতার ঘোষণাপত্রে 37 জন স্বাক্ষর করেন। ঘোষণাপত্রে লেখা ছিল যে তারা ঐতিহাসিক ও প্রাকৃতিক অধিকার এবং জাতিসংঘের সিদ্ধান্তের ভিত্তিতে ইহুদি রাষ্ট্র ঘোষণা করছেন। রাষ্ট্রের নাম নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত বিতর্ক চলে। কয়েকটি নাম উঠে আসে সেই বিতর্কে, যেমন এরিজ ইসরায়েল, ইহুদিয়া, জিয়ন। শেষ পর্যন্ত 6-3 ভোটে ইসরায়েল নামটি পাশ হলো। রাত শেষ হতে না হতেই মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ইসরায়েলকে স্বীকৃতি দিলেন। পরের দিন মিশর, সিরিয়া, ইরাক, লেবানন এবং জর্ডনের সৈন্য ইসরায়েল আক্রমণ করে। শুরু হলো আরব ইসরায়েল যুদ্ধ। আরবের রাষ্ট্রগুলির কাছে তখন ভারী অস্ত্র ছিল, কিন্তু ইসরায়েল রাষ্ট্র হওয়ার আগে পর্যন্ত ভারী অস্ত্র কিনতে পারেনি। তখন চেকোস্লোভাকিয়া জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা ভেঙে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে। সেই যুদ্ধে ইসরায়েল টিকে গেল, কিন্তু প্রায় 7 থেকে 8 লাখ ফিলিস্তিনি বাস্তুহারা হলো। ইসরায়েল যেদিন স্বাধীনতা উদযাপন করে, অর্থাৎ 15ই মে, ফিলিস্তিনিরা সেই দিনকে আল নাকবা বা মহাবিপর্যয় বলে প্রতি বছর স্মরণ করে।